শাস্তির জন্য প্রস্তুত তো? রিদি ভয়ে ভয়ে বলে। কি শাস্তি? সেটা একটু পরে দেখতে পারবে, এখন চোখ বন্ধ করো। রিদির চোখ বন্ধ করার বদলে আরো বড় বড় চোখ করে তাকায়। ইহানের হাসি পেয়ে গেল, তাও হাসলো না, যথাযথভাবে মুখটা গম্ভীর করে রাখলো। এদিকে রিধি ভাবছে, লোকটা তাকে চোখ বন্ধ করতে বলছে কেন? ওকে কি মেরে ফেলবে নাকি? ও চোখ বন্ধ করলো আর লোকটা যদি ওকে গুলি করে দেয়, অথবা সামনে যেই নদীটা আছে সেখানে যদি ছুঁড়ে মারে? ও তো সাঁতার জানে না, এখন কি করবে রিধি? রিধি আঁতকে ওঠে। না প্লিজ, আমাকে পানিতে ফেলবেন না, আমি সাঁতার জানি না। রিধির এমন আগামাথা ছাড়া কথায় ইহান তাজ্জব বনে গেল। পরক্ষণেই বুঝতে পারলো মেয়েটার ভয়ের কারণে উল্টাপাল্টা ভাবছে। ইহান এইটার একটা সুযোগ নিল। চোখ বন্ধ করে ফেলো চটপট, তাহলে নদীতে ফেলবো না। রিধির চোখ পিটপিট করলো। সত্যি বলছেন? নদীতে ফেলবেন না? তুমি যদি আর একটা কথা বলো তাহলে এবার সত্যি সত্যি ফেলে দিব। না না, করছি তো বন্ধ। রিধি দ্রুত চোখ বন্ধ করলো। একটু পর অনুভব করলো ইহানের স্পর্শগুলো আস্তে আস্তে ওর কাছ থেকে সরে যাচ্ছে। রিধির ঠোঁট কামড়ে ধরল। এই লোক কি করতে চাইছে কে জানে। হঠাৎ ইহানের ভারী কণ্ঠস্বর শোনা গেল। বা হাতটা সামনের দিকে বাড়িয়ে দাও রিধি। রিধি কোনো দ্বিমত করলো না, ভদ্রভাবে সামনের দিকে হাত বাড়িয়ে দিল। দেখা যাবে কিছু জিজ্ঞাসা করলে সত্যি সত্যি নদীতে ছুঁড়ে মারবে। না বাবা, তা দরকার নেই। ওর থেকে ভালো ইহান যা বলছে তা চুপচাপ মেনে নেওয়া। হঠাৎ রিধি অনুভব করলো তার হাতের অনামিকা আঙ্গুলে কিছু একটা পরানো হচ্ছে। রিধি অনুমান করতে পারছে সেটা কি হতে পারে। রিধির সারা শরীর থরথর করে কাঁপছে। তবে কি এত দিন পর ওর ভালোবাসা পূর্ণতা পাবে? রিধির বন্ধ চোখের পাতা ভিজে যায় চোখের জলে। ইহান ফের বলে, এবার চোখ মিলে তাকাও রিধি। রিধি আস্তে আস্তে এবার চোখ খুলে তাকায়। তাকাতেই দেখতে পায় ইহান এক হাঁটুতে ভর দিয়ে বসে আছে, আর ইহানের হাতের রিধির বাম হাতটা, আর সেই হাতের অনামিকা আঙ্গুলে জল করছে স্বর্ণের আংটি। রিধি ডান পাতে মুখ চেপে ধরে কেঁদে ফেলে। ইহান হাসলো। সে জানে রিধির এই কান্না দুঃখের নয়, বরং সুখের কান্না। তাই তো আটকালো না, কাঁদুক নাই, একটু সুখের কান্না। ইহান কোমল গলায় বলতে লাগলো, আই লাভ ইউ রিধি। আজকের জন্য তোমাকে ভালোবাসি, আগামীকালের জন্য তোমাকে ভালোবাসি, চিরকালের জন্য আমি তোমাকেই ভালোবাসবো। আমি চাই আমার জীবনের প্রতিটি সময় আমি তোমার সাথে কাটাই, জীবনের প্রতিটি সেকেন্ড আমি তোমার সাথে ভাব করতে চাই। তুমি কি আমার হবে রিধি? আমার একান্ত ব্যক্তিগত মানুষ, যার কাছে আমার সুখ দুঃখ আনন্দ বেদনা সব ভাগ করে নিতে পারবো। আমার সহধর্মিণী, আমার বউ হবে রিধি। এত সুন্দর করে কেউ যদি মনের অনুভূতিগুলো প্রকাশ করে তবে কি তাকে ফিরিয়ে দেওয়া যায়? আবার যদি সেই মানুষটা হয় তারই ভালোবাসার মানুষ। হৃদিও পারে না। ডুকরে কেঁদে উঠে মেয়েটা। সেই না বুঝ বয়স থেকে ইহানকে ওর প্রচণ্ড ভালো লাগতো। বড় হতে হতে সেই ভালো লাগা বদলে যে কবে ভালোবাসার রূপ নিয়েছিল নিজেও জানে না। এই দিনটার জন্য কত অপেক্ষা করেছে রিধি, আজ তা পূর্ণ হলো। খুশিতে রিধির মন চাচ্ছে মরে যেতে। রিধি কাঁদতে কাঁদতে বলে, আমিও আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ সো সো মাচ ইয়ান। ইহান ঠোঁট প্রসার করে হাসলো, তারপর উঠে দাঁড়ালো। ইহান উঠে দাঁড়াতে দেরি আর রিধির ওর উপর ঝাঁপিয়ে পড়তে দেরি নেই। ইহানের বুকের মাঝে একদম লেপ্টে গিয়েছে মেয়েটা। দুহাতে খামচে ধরেছে ইহানের পিঠ, কাঁদছে অবিনত। চেয়েও কান্না থামাতে পারছে না। এত প্রতীক্ষার পর আজ ইহান আর ও এক হয়েছে। ইহান হাসলো রিধির পাগলামিতে। দু হাতে রিধিকে নিজের সাথে জড়িয়ে নিল। তারপর পরপর 3-4টা চুমু খেলো রিধির চুলের ভাঁজে। রিধি কাঁদতে কাঁদতে বলে, কেন এত দেরি করলেন? কেন কেন? আমি এই দিনটার জন্য বছরের পর বছর অপেক্ষা করেছি ইহান, অপেক্ষা, অনেক অপেক্ষা করেছি। ইহান ধীর স্বরে বলে, আমি বোকা ছিলাম রিধি। তুমি যে আমার জন্য সীমাহীন ভালোবাসা জমিয়ে রেখেছ তা আমি বুঝতে পারতাম না। তোমার চোখের গভীরতা বুঝতাম না, যে গভীরতায় আমার জন্য এক সাগর ভালোবাসা ছিল। আমি দুঃখিত জান, আমাকে মাফ করে দাও। রিধি আরো শক্ত করে জড়িয়ে ধরলো ইহানকে। ইহান হেসে বলে, তবে কি জানো, অপেক্ষার ফল মিষ্টি হয়। রিধি পিট পিট করে ইহানের দিকে তাকায়। ইহান ফট করে রিধির কপালে একটা চুমু দিয়ে দেয়।
রিধি আবেশের চোখ বন্ধ করে ফেলে। এই ভালোবাসার স্পর্শটুকুর জন্য সে বছর পর বছর কাঙ্গালের মতো ছিল। আজ যেন এক ঝটকায় সব পেয়ে গেল। রিধি চোখ মেলে ইহানের দিকে তাকায়, ভেজা চোখেই হেসে ফেলে, সাথে হাসে ইহানও। হঠাৎ কয়েক জোড়া করতালির আওয়াজে ইহান আর রিধি চমকে ওঠে। এদিকে ওদিকে তাকাতেই দেখে রদ্রিক, অথৈ, নীল, মারিয়া, প্রিয়ান, পিহু, সিয়া, অনিক, আহিত, সাফাত ওরা সবাই এখানে হাজির, আর ওরাই হাত তালি দিচ্ছে। রিধি বড় বড় চোখে তাকায়। পরক্ষণে হুঁশ আসে ও ইহানের সাথে চিপকে আসে। দ্রুত সরে আসে ইহানের কাছ থেকে। ইহান বিরক্ত হয়ে তাকায় ওদের দিকে, বলে, দিলি তো সব নষ্ট করে। এখনই রোমান্টিক মোডে ট্রান্সফার হচ্ছিলাম, দুজনেই কাবাবে হাড্ডাই হতে চলে এসেছিস সবগুলো। রিধি ইহানের এমন লাগাম ছাড়া কথায় লজ্জায় লাল হয়ে যায়, গালগুলো ফুলে ফেপে উঠেছে লজ্জায়। অথই এগিয়ে যায় রিধির কাছে, রিধির কানে কানে দুষ্টু হেসে বলে, বাহ বাহ বাহ, এই আমার ভাইকে দেখে দৌড়ে পালালি, আর এখন এসে দেখি একদম ফেভিকলের মতো চিপকে আছিস। পিহু চিল্লিয়ে উঠে। ওই অথই, তুই ফুসুর ফাসুর করে কি বলছিস? হ্যাঁ, এদিকে আয়। অথই ডাকে পিহুকে। পিহু যেতেই অথই পিহুকে বলে কথাটা। তা শুনে পিহু হেসে ফেলে। এদিকে রিধির লজ্জায় শেষ। এইবার একে একে সবাই অভিনন্দন জানালো ইহান আর রিধিকে, আর সবাই ওদের দুজনের থেকে ট্রিটও চাইল। ইহান আর রিধিও রাজি হয়ে যায়, ট্রিট দিবে ওদের। দেখতে দেখতে কেটে গিয়েছে অনেক দিন। রদ্রিকের অনার্স ফাইনাল ইয়ার এক্সাম শেষ। সবাই এখন পড়াশোনা থেকে কিছুদিনের বিরতি নিয়েছে। বেশ ভালোই কাটছে দিনকাল। তবে ভালো নেই সাফাত। ওর মনটা বেশ কয়েকদিন যাবৎ কেমন যেন অস্থির হয়ে থাকে। মাথায় শুধু আরহাকে নিয়ে চিন্তাভাবনা ঘুরপাক খায়। সেদিন মেয়েটার বলা প্রতিটি কথা যেন খুব গভীরভাবে দাগ কেটেছে ওর মনে। সাফাত বিছানায় এলোমেলোভাবে শুয়ে আছে, এক দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। আরহার মুখশ্রীটা শুধু চোখের সামনে ভাসছে। কি করবে সাফাত? নানান চিন্তায় পাগল পাগল লাগছে ওর। এমন সময় সাফাতের ফোন বেজে ওঠে। সাফাত হাত বাড়িয়ে ফোনটা নিয়ে দেখে রদ্রিক ফোন দিয়েছে। লম্বা লম্বা শ্বাস ফেলে ফোনটা রিসিভ করলো সাফাত। ওপাশ হতে রদ্রিকের কণ্ঠস্বর। হ্যালো সাফাত, হুম, কি করছিস তুই? কিছু না, শুয়ে আছে। তুই ঠিক আছিস তো? রদ্রিক চিন্তিত হয়ে প্রশ্ন করলো। সাফাত দীর্ঘশ্বাস ফেলে মনের কথাটা বলল। আমি ঠিক নেই দোস্ত, আমার ভালো লাগছে না কিছু। ওই মেয়েটার সাথে দেখা হওয়ার পর থেকে সব এলোমেলো হয়ে গিয়েছে আমার। এমনটা কেন হচ্ছে দোস্ত? শুধু কয়েকবার মেয়েটার সাথে দেখা হয়েছে আর কিছু কথা হয়েছে। মেয়েটার লাইফের সম্পর্কে জেনে আমার কেন এত খারাপ লাগছে, কষ্ট হচ্ছে দোস্ত। আমি কি করব? পাগল হয়ে যাচ্ছি আমি। আমি ওকে নিয়ে কেন ভাববো এত? আমি তো অন্য একজনকে ভালোবাসি, বল। সাফাতের সব কথা শেষ। মনোযোগ দিয়ে শুনলো রদ্রিক। শান্ত স্বরে প্রশ্ন করলো। মেয়েটা কি আরহা সাফাত? সাফাত কোনো ভনিতা করলো না, সোজা সাপটা জবাব দিল। হুম। রদ্রিক বলল, আমার কথা মনোযোগ দিয়ে শোন। আমি জানি তুই অথৈকে ভালোবাসতিস, মানে এখনো ভালোবাসিস। আমার যদি সাধ্য থাকতো আমি অথৈকে তোকে দিয়ে দিতাম সাফাত, কিন্তু মেয়েটা যে আমার অস্তিত্বে জুড়ে গিয়েছে, ওকে নিজের থেকে আলাদা করার কথা চিন্তা করলে আমার দম বন্ধ হয়ে আসে। সাফাত প্রথমে অবাক হলো যে রদ্রিক সবটা জানে, যে ও অথৈকে ভালোবাসে। পরক্ষণে রদ্রিকের সব কথা শুনে বলে, বিশ্বাস কর, আমি জোর করে হলে অথৈকে নিজের করে নিতাম যদি না অথৈ তোকে ভালোবাসতো। কিন্তু এই একটা জায়গায় আমি অসহায়। আমার সাধ্য নেই অথৈকে জোর করার, কারণ অথৈ তোকে ভালোবাসে। আর সবচেয়ে বড় কথা, তোরা দুজন স্বামী স্ত্রী। এখানে আমি কিভাবে জোর জবরদস্তি করি বল? আমি পারিনি। অথৈ তোর সাথে সুখী রদ্রিক, আর ওর সুখ দেখে আমি সুখী। রদ্রিকের ভীষণ খারাপ লাগছে সাফাতের জন্য, কিন্তু ওর হাতে যে করার কিছু নেই। অথৈয়ের জন্য যদি পৃথিবীর সবাই ওকে স্বার্থপর বলে তবে বলুক। অথৈয়ের জন্য রদ্রিক স্বার্থপর, ভীষণ স্বার্থপর। রদ্রিক বলে, সাফাত, জীবন এভাবে চলবে না, তোকে লাইফে এগোতে হবে। আন্টি আঙ্কেলের কথা চিন্তা কর একবার দোস্ত। আর এইভাবেই কি তুই সারা জীবন থাকবি? আজ না হয় কাল তোকে বিয়ে করতেই হবে। কাউকে না কাউকে তো তোর জীবনসঙ্গী করতে হবে, তাই না? তাহলে সেই মানুষটা আরহা হলে সমস্যা কোথায়? মেয়েটা তোকে অনেক ভালোবাসে সাফাত। আমি মেঘালয় থাকতেই বুঝেছি ওর মনে তোর জন্যে অনুভূতি আছে। ওকে কাছে টেনে নে সাফাত। তোর লাইফটাকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা আরহাকে তোর কাছে পাঠিয়েছেন। ওকে ফিরিয়ে দিস না। আমি আরহার ব্যাপারে খোঁজ নিয়েছি। মেয়েটা ছোটবেলা থেকেই কষ্টে বড় হয়েছে। মেয়েটা বড্ড ভালোবাসার কাঙাল। তুই শুধু একটুখানি ভালোবেসে এক কদম ওর দিকে বাড়িয়ে দেখ, মেয়েটা নিজের সবটুকু ভালোবাসা তোর কাছে উজাড় করে দিবে। ও 10 কদম তোর কাছে এগিয়ে আসবে। ওকে আপন করে নে সাফাত। তুই যদি নিজেকে এইভাবে তিলে তিলে কষ্ট দিস
তাহলে এই জীবনে আমি অথৈকে নিয়ে সুখে সংসার করতে পারবো না। সারাটা জীবন আমায় অপরাধবোধ নিয়ে থাকতে হবে, আর এই কারণে অথৈ কষ্ট পাবে। আমার কথাটা ভেবে দেখ সাফাত, ভালোভাবে ভেবে দেখ। এখন রাখছি, নিজের যত্ন নিস। আল্লাহ হাফেজ। রদ্রিক ফোন কেটে দিল। এদিকে সাফাত কয়েক মিনিট থম মেরে বসে রইল। সত্যি তো, রদ্রিক যা বলেছে সব ঠিক তো বলছে। ও যতই না করুক, মা বাবার পরিবারের চাপে পড়ে হলেও ওকে বিয়ে করতে হবে। তবে সেই বিয়েটা আরহার সাথে হলে ক্ষতি কি? দুনিয়াতে কত মানুষ আছে যাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়, সম্পূর্ণ অপরিচিত দুটি মানুষ পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যায়। এরপর দুজনের মনে যেই প্রগাঢ় ভালোবাসার সৃষ্টি হয় তা আর বলতে। আর আরহা ওকে ভালোবাসে, আর আরহার সাথে থাকলে এক সময় সেও বাধ্য হবে আরহাকে ভালোবাসতে। সে বলবে আরহাকে যেন আরহার এমন কিছু করে যাতে ও আরহাকে ছাড়া যেন এক সেকেন্ডও না থাকতে পারে। সাফাতের সিদ্ধান্ত নেওয়া শেষ। অনেক হয়েছে পিছুটান। অতীতের দিকে আর ফিরে তাকাবে না। ভবিষ্যতে ওকে হাতছানি দিয়ে ডাকছে, আর সাফাত সেই হাত আঁকড়ে ধরতে প্রস্তুত। সাফাত ফোন বের করে আরহার নাম্বারে কল লাগালো। একবার, দুবার, তিনবারের সময় কল রিসিভ হলো। ভেসে আসলো আরহার মিষ্টি কণ্ঠস্বর। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? সাফাত চোখ বন্ধ করে নিল। মেয়েটা বোধহয় ঘুমাচ্ছিল। সদ্য উঠা ঘুম জোড়ানো আরহার ভাঙ্গা গলার স্বর সাফাতের বুকে কাঁপন ধরিয়ে দিল। সাফাত ঠোঁট কামড়ে ধরে বলে, ওয়ালাইকুম সালাম। নাম দেখে কল রিসিভ করোনি? আকস্মিক সাফাতের কণ্ঠস্বর কানে আসতেই তড়াক করে উঠে বসে আরহা। কান থেকে ফোন সরিয়ে ফোনের দিকে চোখ বড় বড় করে তাকালো। বার কয়েক চোখের পলক ফেললো। না, সে ভুল দেখছে না, সাফাতই তাকে ফোন করেছে। আরহা আবারও ফোনটা কানের সামনে নিল। অমনি সাফাতের কণ্ঠস্বর, স্বপ্ন ভেবো না, আমি সত্যি তোমায় কল করেছি। কেন কল করেছেন? যদি বলি তোমাকে আমার ভীষণভাবে প্রয়োজন, তাই কল করেছি। আরহা মলিন হেসে বলে, তাই তো বলি, মিস্টার সাফাত কেন আমায় ফোন করেছে? তো বলুন, কি সাহায্য করতে পারি আপনাকে? আমাকে বিয়ে করবে আরহা? এমন একটা কথার আশা করেনি আরহা। খুব খুব করে কেসে উঠল ও। বড় বড় শ্বাস ফেলে সাইড টেবিল থেকে পানি নিয়ে পান করে নিল। বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে আরহা বলে, একটু আগে আপনি যা বলেছেন তা আমি ভুল শুনেছি, তাই না? আর না হলে আপনি আমার সাথে ফাজলামি করছেন। সাফাত হালকা হাসলো। সে জানে আরহা বিশ্বাস করেনি ওর কথা, তাই সাফাত বলে, আমি সত্যি বলছি আরহা, আমি অনেক ভেবেছি, আর সবশেষে এটাই পেয়েছি যে আজ হোক বা কাল হোক আমায় বিয়ে করতে হবে। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে বিয়ে করব। আরহা, তুমি জানো যে আমি একজনকে ভালোবাসতাম। ইনফ্যাক্ট এখনও তার জন্য আমার অনুভূতি আছে, কিন্তু তাকে পাওয়ার আশা আমি করি না। সে এখন অন্য একজনের স্ত্রী, সে সুখে আছে। আরহা, তুমি কি পারবে আমার এইসব সত্যি জেনে আমাকে আপন করে নিতে? আমার একান্ত প্রিয় মানুষ হবে আরহা, যার কাছে আমি নির্দ্বিধায় নিজেকে সঁপে দিতে পারবো, যে আমার সবসময় আগলে রাখবে। আরহা, তোমার ভালোবাসা দিয়ে আমাকে তোমার করে নাও আরহা। আমি তোমার হতে চাই, প্রমিস করছি আরহা। কোনোদিন তোমাকে অভিযোগের সুযোগ দিব না। আমার সর্বস্ব দিয়ে তোমায় সুখে রাখার চেষ্টা করব। আমরা হ্যাপিলি ম্যারিড কাপল হব। আমায় বিয়ে করবে আরহা? সাফাতের অনুভূতি মিশ্রিত কথাগুলো শুনে হু হু করে কেঁদে দিল আরহা। সে চায় সাফাতকে, অনেক চায়, নিজের ভালোবাসা দিয়ে সাফাতকে সব সময় আগলে রাখবে। আরহা কাঁদতে কাঁদতে বলে, আপনি মানুষটা আমার হয়ে যান, এই দুনিয়ায় আমার আর চাওয়ার কিছুই নেই। আমি তোমারই আরহা। এই আমিটাকে তোমার কাছে সঁপে দিলাম। এখন থেকে আমিটার উপর সম্পূর্ণ অধিকার তোমার। আরহা ভেজা চোখে হেসে দিল। আমার এখনো বিশ্বাস হচ্ছে না। সাফাত বাঁকা হেসে বলে, দ্রুতই বিশ্বাস করবে। তৈরি থেকো মিস আরহা থেকে মিসেস আরহা হওয়ার জন্য। আমি আসছি খুব দ্রুত। এই বলে সাফাত ফোন রেখে দিল। আর আরহা খুশিতে সারা ঘর লাফাতে লাগলো। অবশেষে সাফাত আর ওর বিয়ে হচ্ছে। নিজের ভালোবাসার মানুষটিকে আপন করে পাবার থেকে সুখ আর দ্বিতীয়টি নেই। আরহা দৌড়ে গেল ওর ভাবির কাছে। ওর ভাই আর ভাবি দুজনেই জানে আরহা সাফাতকে ভালোবাসে। ভাবির কাছে সব বলবে, আর ওর ভাবি ওর ভাইকে বলবে। এভাবেই মাঝে কেটে গেল দুটো দিন। দুদিন পর সাফাত এলো আরহাদের বাসায়। সাথে আছে রদ্রিক, অথৈ, ইহান, রিধি, নীল, মারিয়া, অনিক, সিয়া, প্রিয়ান, পিহু, আহিত আর মাইশা, আর সাথে ওর বাবা মা। আরহা যেন টাসকি খেলো। ওর ঠিক
কি রিয়েকশন দিবে ও জানে না। আরহা জানতে পারলো আজকেই নাকি ওদের বিয়ে পড়ানো হবে, ঘরোয়াভাবে বিয়েটা হবে, আর আজকেই আরহাকে উঠিয়ে নিয়ে যাবে। সবাই সবটা জানতো, ওর ভাই আর ভাবিও, শুধু ও জানতো না। ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেউ জানায়নি। আরহা হাঁ করে সাফাতের দিকে তাকালে সাফাত ওকে চোখ মেরে দেয়। আরহা ভড়কে যায়, তারপর দ্রুত পায়ে নিজের ঘরে চলে যায়। সাফাত ঠোঁট কামড়ে হেসে ওঠে। মেয়েরা সবাই মিলে আরহাকে বউ সাজিয়ে আনে। কাজী আর হুজুর একটু পরেই এসে পড়ে। অতঃপর সাফাত আর আরহার বিয়েটা ঘরোয়াভাবেই সম্পূর্ণ হয়ে যায়। বিদায়ের পালায় আরহা অনেক কাঁদে, কিন্তু এটাই যে নিয়ম, মেয়েদের বিয়ের পর নিজের বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি যেতেই হয়। অবশেষে আরহাকে নিয়ে ওরা সাফাতের বাড়ি পৌঁছালো। সব নিয়ম পালন করে আরহাকে বাসর ঘরে দেওয়া হলো। আরহা ভীষণ নার্ভাস, আবার ভালোও লাগছে। অবশেষে ও সাফাতের বউ, এটা ভাবলেই শরীরের শিহরণ বয়ে যায়। বাইরে চিল্লাপাল্লা হচ্ছে, টাকা ছাড়া সাফাতকে ভেতরে যেতে দিবে না। অবশেষে সবাইকে শান্ত করে সাফাত বাসর ঘরে প্রবেশ করে। আরহা উঠে এসে সালাম দেয় সাফাতকে। সাফাত মুস্কি হেসে সালামের জবাব দেয়। তারপর আরহাকে বলে অজু করে আসতে। আরহা কথা মতো তাই করে। সাফাতও অজু করে আসে। তারপর দুজনে নামাজ আদায় করে নেয়। নামাজ শেষে সাফাত আরহাকে বলে শুয়ে পড়তে। আরহা গিয়ে শুয়ে পড়ে। সাফাত ওর পাশে বেশ দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ে। সাফাত চোখের উপর হাত দিয়ে শুয়ে আছে, কিন্তু ভেতরে ভেতরে ও অস্থিরতায় ফেটে যাচ্ছে। হাজার হোক ও একজন পুরুষ মানুষ, নিজের পাশে এমন সুন্দরী একজন মেয়ে থাকলে সবারই মনে কামনা জাগবে, আর যদি হয় মেয়েটা তার স্ত্রী। একটু পর সাফাত অনুভব করলো কেউ ওর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ওকে। সাফাত আস্তে আস্তে চোখের উপর থেকে হাত সরালো। হাত সরাতেই দৃষ্টিগোচর হয় আরহার মায়াবী মুখশ্রী। ড্রিম লাইটের আলোতে বধূ সাজে আরহাকে ভীষণ আবেদনময়ী লাগছে। শুকনো ঢোক গিল সাফাত, কাপা কাপা গলায় বলে উঠল, এইভাবে কি দেখছো? আরহার সরল গলার উত্তর, নিজের স্বামীকে যে চোরের মতো আমার কাছ থেকে নিজেকে লুকানোর জন্য ঘুমানোর ভান ধরছে। সাফাত হা হয়ে গেল আরহার কথা শুনে। কি সব বলছো? ঠিকই বলেছি, না হলে পাশে এমন সুন্দরী বউ রেখে কেউ এভাবে ঘুমোতে পারে? তো এখন তুমি কি চাইছো? আমি উঠে বসে থাকবো সারা রাত? আরহা সাফাতের বুকের উপর শুয়ে পড়ল। সাফাতের চোখে চোখ রেখে অনুভূতি প্রবল কণ্ঠে বলে ওঠে, জানেন না আমি কি চাই? আমি আপনাকে চাই, আর আমি আপনার হতে চাই, সম্পূর্ণভাবে আপনার হতে চাই। আমাকে নিজের করে নিন সাফাত। ভালোবাসা চাই আমি, অনেক অনেক ভালোবাসা। আমি বড্ড ভালোবাসার কাঙাল সাফাত। এই দুনিয়ায় আমার আপন মানুষ বলতে শুধু 3 জন ব্যক্তি আছে, তাকে আমি খুব করে নিজের করে আগলে রাখতে চাই। আমাকে এই সুখ থেকে আলাদা করবেন না। আরহার চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সাফাত হাত বাড়িয়ে সেই চোখের জল মুছে দিল, বলল, কাঁদবে না। তোমাকে নিজের করে এনেছি কান্না করার জন্য না। আমি তোমার জন্যই নিজেকে সংযত করে রেখেছিলাম আরহা। তোমাকে কয়েকটা দিন সময় দিতে চেয়েছিলাম। থামলো সাফাত, পরপর চোখের মুখে দুষ্টুমি আভা ফুটিয়ে তুলে বলে, কিন্তু আমার বউটা যে এত অধৈর্য তা জানা ছিল না। তা বউ সামলাতে পারবে তো এই আমিটাকে? আরহার ভীষণ লজ্জা পেল সাফাতের কথায়। লজ্জা লুকিয়ে অনেকটা সাহস জুগিয়ে সাফাতকে ওইসব কথা তো ঠিকই বলে ফেলল, কিন্তু এখন লজ্জায় চোখ মেলে তাকাতে পারছে না। আরহা সাফাতের কাছ থেকে দূরে সরে যেতে চাইলে সাফাত আরহাকে 2 হাতে শক্ত করে ধরে। তারপর হুট করে উল্টো ঘুরে যায়। আরহাকে বালিশে শুয়ে দিয়ে নিজেই আরহার উপরের শরীরে ভর ছেড়ে দেয়। সাফাত বাঁকা হেসে বলে, পালাচ্ছ কোথায় সুন্দরী? তোমায় আজ ছাড়ছি না। আগুন জ্বালিয়ে যেহেতু দিয়েছ, এখন নিবানোর দায়িত্ব নাও। আরহা 2 হাতে সাফাতের গলা জড়িয়ে ধরে লজ্জামাখা হাসি দিয়ে বলে, আমি তো আপনারই, কোথায় পালাবো বলে? সাফাত ঝুঁকে গিয়ে চুমু খায় আরহার কপালে। সাফাতের দেওয়া প্রথম ভালোবাসার স্পর্শে আবেশের চোখ বন্ধ করে নেয় আরহা। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে সুখের জল। সাফাত কপাল থেকে সরে আসে। কয়েক মিনিট আরহার মুখের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। আরহা যেই তাকাতে নিবে তার আগেই সাফাত আবার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আরহার চোখ জোড়া আবারও বন্ধ হয়ে যায়। 2 হাতে খামচে ধরে সাফাতকে। সাফাতের উষ্ণ ভালোবাসায় হতে থাকে। ভালোবাসার সমুদ্রে পাড়ি জমায় দুজন। ফ্লাইটের টিকিট হাতে নিয়ে বসে আছে রিয়ান। কাল সন্ধ্যা 7টায় ওর ফ্লাইট। হ্যাঁ, সেও চলে যাচ্ছে এই দেশ ছেড়ে। পাশে থাকা ফোনটা হাতে নিল রিয়ান।
ওয়ালপেপারে সিয়ার একটা হাস্যোজ্জ্বল ছবি। এই ছবিটা সেদিন মেঘালয় নিজের অজান্তেই তুলেছিল রিয়ান। কেন তুলেছিল এই ছবি? সেদিন এই প্রশ্নের উত্তর পায়নি রিয়ান, তবে আজ স্পষ্ট উত্তর আছে ওর কাছে। সে ভালোবাসায় তুলেছিল ছবিটা, তবে আফসোস ছবিটা ওর কাছে ঠিকই আছে, কিন্তু ছবিটার মানুষটা ওর না। রিয়ান বুঝতে পেরেছে সৃষ্টিকর্তা ওর পাপের শাস্তি দিয়েছে ওকে, কিন্তু এই এত বড় শাস্তি কিভাবে ভোগ করবে রিয়ান? সারাটা জীবনের জন্য ওকে কষ্টের সাগরে ডুবিয়ে দিল। ভালোবাসা না পাওয়ার এই আক্ষেপ কিভাবে মেটাবে রিয়ান? আদৌ কোনো দিন মিটবে এই আক্ষেপ, এই ক্ষত? জীবনের প্রথম কাউকে ভালোবাসলো রিয়ান, আর তাকেই পেল না ও। কিভাবে পারবে? মানুষটা যে অন্য কাউকে ভালোবাসে জোর করে, আর যাই হোক ভালোবাসা আদায় করা যায় না। যার মনে আগে থেকেই কেউ আছে, সেই মনে ও কিভাবে ঠাঁই নিবে? জীবনে অনেক পাপ করেছে রিয়ান, এখন দুটো ভালোবাসার মানুষকে আলাদা করে আর পাপ করতে চায় না রিয়ান। তাই তো চলে যাচ্ছে এখান থেকে, সব কিছু ছেড়ে ছুড়ে দূরে চলে যাচ্ছে। ভালো থাকুক সিয়া ওর ভালোবাসার মানুষের সাথে। সিয়া একদিন রিয়ানকে ফোন করে বলে দেখা করতে, রিয়ানও রাজি হয়ে যায়। ভালোবাসার মানুষটিকে কেই বা না দেখতে চাইবে? রিয়ানের ক্ষেত্রেও তাই হলো। রিয়ান জানতো অনিক আর সিয়া রিলেশনশিপে ছিল, তাদের তো ব্রেকআপ হয়ে গিয়েছিল, তাই তো সিয়াকে নিজের করে পাবার আশা জন্মেছিল। কিন্তু কে জানতো সেদিন সিয়া ওকে অনিকের সাথে দেখা করতে নিয়ে আসবে, তারা যে আবার এক হয়ে যাবে ভাবতেই পারেনি রিয়ান। সেদিন বহু কষ্টে ওদের সামনে স্থির হয়েছিল রিয়ান। কোনো রকম কথাবার্তা বলে কাজের বাহানা দিয়ে চলে এসেছিল রিয়ান। বাড়িতে এসে অনেক কান্নাকাটি করে, তারপরে সিদ্ধান্ত নেয় ও নিজেও জেনির মতো এই দেশ ছেড়ে চলে যাবে। আর সেই অনুযায়ী আগামীকাল ও চলে যাচ্ছে লন্ডন। রিয়ান ফোনে দুটো মেসেজ টাইপ করলো, একটা পাঠালো সিয়াকে আর একটা রদ্রিককে। তারপর ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে গেল। এটা না খেলে রাতে যে ঘুম আসে না দু চোখের পাতায়। আমি ক্ষমা করে দিস ভাই, অনেক অন্যায় করেছি তোর সাথে হিংসা করে জীবনটাকে নষ্ট করে ফেলেছি। এখন যেটুকু আছে তাও খোয়াতে চাই না। আল্লাহ তাআলা হয়তো আমার উপর দয়া হয়েছে, তাই তো আমার মনটা নরম করে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন আমি এতদিন যা করেছিলাম পাপ করেছিলাম, আমাকে মাফ করে দে ভাই। অতএব ভাবিকে নিয়ে সুখে থাকিস। তোদের জন্য অনেক অনেক দোয়া রইল। আর হ্যাঁ, আমার জন্য দোয়া করিস। আমি দূরে চলে যাচ্ছি, এই দেশ ছেড়ে চলে যাচ্ছি। মামা, বড় ভাইয়া, বড় ভাবি আর দাদুকে বলিস আমি তাদের ভীষণ ভালোবাসি, তোকেও ভালোবাসি ভাই। ক্ষমা করে দিস আমায়। মেসেজটা পড়ে আকাশের দিকে তাকে দীর্ঘশ্বাস ফেললো রদ্রিক। চোখ বন্ধ করে বিড়বিড় করলো, ভালো থাকিস তুই রিয়ান, অনেক অনেক ভালো থাকিস। তোর সব কষ্ট মুছে যাক, সুখী হ ভাই। সেই মেঘালয় থেকে আমাদের পরিচয়, একটা অপরিচিত মেয়েকে পড়ে যাওয়ার থেকে বাঁচিয়েছিলাম। আর সেই মেয়েটা আস্তে আস্তে কীভাবে যে আমার এত ভালো বন্ধু হয়ে গেল বুঝতেই পারলাম না। তোমাকে কোনোদিন ভুলবো না শ্রেয়া, তুমিও আমায় ভুলো না। তোমার ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমার একটা আবদার পূরণ করতে না পারার জন্য। আমার মুখটা তুমি অনেক দেখতে চেয়েছিলে, কিন্তু আমি দেখাইনি, তার জন্য দুঃখিত। কিন্তু কি জানো, কিছু কিছু জিনিস আড়ালে থাকাই ভালো, তাহলে সবাই ভালো থাকে। যেমন আমার চেহারাটা না দেখতেই তোমার ভালো। সুখে থেকো সিয়া, ভালো থেকো অনেক। আর তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আমার জন্য দোয়া করিও, আমি বিদেশ চলে যাচ্ছি একেবারের জন্যে। দোয়া করিও সিয়া, ভালো থেকো। আল্লাহ হাফেজ। মেসেজটা পড়ে ভীষণ খারাপ লাগলো সিয়ার। লোকটা অনেক ভালো বন্ধু হয়ে গেছিল ওর, অনিকের সাথে দেখাও করিয়েছিল লোকটার। সিয়ার যখনই মন খারাপ হতো লোকটা ম্যাজিকের মতো ভালো করে দিত, কিন্তু এত ভালো বন্ধু হওয়া সত্ত্বেও লোকটা কোনোদিন ওর চেহারা দেখায়নি। অনেক জোরাজোরি করেও লাভ হয়নি। তবে লোকটার নামটা অনেক সুন্দর, আবরার। মূলত রিয়ানের পুরো নাম আবরার রিয়ান। রিয়ান আবরার নামটা সিয়াকে বলেছে যাতে সিয়া মনে কোনো রূপ কোনো সন্দেহ না জাগে। সিয়া কল করলো রিয়ানকে, কিন্তু রিসিভ হলো না ওপাশ থেকে। 2-3 বার দিল, তাও রিসিভ হয়নি। শেষে সিয়া একটা মেসেজ পাঠালো, ভালো থেকো আবরার, বিদেশে গিয়ে আমাকে ভুলে যেও না, আমিও তোমায় ভুলবো না। নিজের কন্ট্যাক্ট নাম্বারটা দিও টেক্সট করে। আর হ্যাঁ, নিজের যত্ন নিও। হ্যাভ এ সেফ জার্নি। মেসেজটা করে সিয়া ফোনটা রেখে দিল। অনেক রাত হয়েছে, এখন ঘুমানোর প্রয়োজন। হাসি খুশি আনন্দে উল্লাসে কেটে গেল কয়েকটা মাস। রদ্রিকের অনার্স ফাইনালের রেজাল্টও আউট হয়েছে। কয়েকদিনের মধ্যে ওরা মাস্টার্সে ভর্তি হবে। সবার রেজাল্টই ভালো হয়েছে। রদ্রিক আর অথয়ের পরিবার সিদ্ধান্ত নিয়েছে মাস্টার্সের ভর্তির আগেই
দ্রুত মির্জা বাড়ির পুত্রবধূকে মানে অথৈকে নিয়ে যেতে চান। সবাই রাজি এই সিদ্ধান্তে। গতকাল গায়ে হলুদ গিয়েছিল। গায়ে হলুদটা একসাথেই হয়েছিল রদ্রিক আর অথয়ের একটা কমিউনিটি সেন্টারে। আর আজ ওদের বিয়ে পড়ানো হলো। রদ্রিক আর অথৈ আবারও 3 কবুলের মাধ্যমে নিজেদের স্বামী স্ত্রীর রূপে গ্রহণ করে নিল। বিয়ের পড়ানো শেষ, এখন বিদায়ের পালা। অথৈ তো যাবেই না, কাঁদতে কাঁদতে মেয়েটার অবস্থা খারাপ। অথৈয়ের বাবা জ্ঞান হারিয়ে ফেলেছেন, তাকে একটা রুমে নিয়ে যাওয়া হলো। অথৈয়ের মা মেয়েকে বুঝিয়ে শুনিয়ে রদ্রিকের হাতে তুলে দিল, তারপর স্বামীর কাছে চলে গেলেন। না যেও তো উপায় নেই, লোকটা অসুস্থ। এদিকে অথৈও কাঁদতে কাঁদতে হাঁপিয়ে গিয়েছে, মাথায় ব্যথায় যেন ছিঁড়ে যাচ্ছে, কেমন যেন ঢুলছে আর হেসকি দিয়ে কাঁদছে। রদ্রিক দু হাতে অথৈকে বক্ষস্থলে আগলে নিল। ইহান এসে অথৈয়ের মাথায় হাত বুলিয়ে দিল। অথৈয়ের বন্ধ চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে, তার যত্ন সহকারে মুছে দিল। ধরা গলায় বলে, আমি তোকে একটাই কথা বলবো রুদ্রিক, আমার বোনটাকে আগলে রাখিস, ওকে কোনোদিন কষ্ট দিস না। রদ্রিক ইহানের হাত ছুঁয়ে বলে, আমি ওয়াদা করলাম অথৈকে কোনোদিন কষ্ট দিব না, আমার সবটা দিয়ে ওকে আগলে রাখবো, তুই চিন্তা করিস না। অতপর ইহান বিদায় জানালো কলিজার টুকরো বোনকে। মির্জাবাড়ি এসে পৌঁছাতেই রজা নববধূকে বরণ করে নেয়। টুকিটাকি যা নিয়মকানুন ছিল তা পালন করা হয়। অতপর অথৈকে বাসর ঘরে বসিয়ে দিয়ে আসে রোজা, মারিয়া, সিয়া আর আরহা মিলে। দুষ্টু দুষ্টু কথা বলে অথৈকে লজ্জা দিতেও ছাড় দেয় না তারা। অথৈয়ের সারা শরীর কাঁপছে, অদ্ভুত অনুভূতি কাজ করছে মনের মধ্যে। অথৈয়ের পুরো ঘরটা চোখ বুলালো। ভীষণ সুন্দর রদ্রিকের ঘরটা, সোনালি পেন্টিং করা পুরো রুমটায়। সারা রুমটা ফুলের ঘ্রাণে মোমো করছে। বেলি, রজনীগন্ধা, গোলাপ, জাবেরা আরো অনেক রকম ফুল দিয়ে ভরপুর। মোমবাতি জ্বলানো রুমটায়, এতে যেন আরো মোহনীয় লাগছে ঘরটা। একটু পরেই খট করে দরজা খোলার শব্দ হলো। অথৈ নড়ে চড়ে বসলো। রদ্রিক যত ওর কাছে আসছে অথৈর হৃদস্পন্দন তত বেড়ে যাচ্ছে। রদ্রিক এসে বসলো অথৈর পাশে। ও পাশে বসতেই অথৈ ধীর সরে সালাম জানায়। রদ্রিকও সালামের জবাব দেয়। মুগ্ধ চোখে অথৈয়ের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে, অনেক সুন্দর লাগছে বউ, অবশেষে তোমাকে নিজের বউ করে নিজের কাছে এনেছি। অথৈ মৃদু হাসে। রদ্রিকও হাসলো। একটু পর ফের বলে রদ্রিক, ফ্রেশ হয়ে অজু করে নাও, নামাজ পড়তে হবে। অথৈ মাথা দুলিয়ে উঠে দাঁড়ায়, তারপর আশেপাশে চোখ বুলিয়ে নিজের ব্যাগ খুঁজতে থাকে। না, কোথাও নেই। এখন অথৈ কি করবে? কি কিছু খুঁজেছো? আকস্মিক কানের কাছে রদ্রিকের কণ্ঠস্বর বাজতেই ভয় পেয়ে যায় অথৈ। রদ্রিক নিজেও অবাক, অথৈ যে এভাবে ভয় পাবে ভাবেনি। রদ্রিক বলে, রিল্যাক্স, এত ভয় পাওয়ার কিছু নেই, এটা আমি। আর কিছু কি খুঁজছো? অথৈ মাথা দোলালো। হ্যাঁ, আমার কাপড়ের ব্যাগ। সেটা দিয়ে কি করবে? ওটার দরকার নেই। অবাক অথৈ। তাহলে আমি পরবো কি? রদ্রিক এগিয়ে গেল আলমারির কাছে, তারপর আলমারিটা খুলতেই অথৈয়ের চোখ কপালে উঠে গেল। এত এত মেলি জামা কাপড়, আলমারি ভর্তি। রদ্রিক সেগুলো দেখিয়ে বলে, এখান থেকে তোমার যেটা ইচ্ছা পরে নাও। অথৈ হা করে আছে। রদ্রিকের কথা শুনে বলে, এত জামা কাপড়, এগুলো কার? অথৈয়ের বোকা বোকা কথায় হেসে ফেলল রদ্রিক। বলে, তুমি আসলেই বোকা, এতটুকু কমন সেন্স নেই? আমাদের রুমে মেয়েলি জামা কাপড় তোমার ছাড়া আর কার হবে? কিন্তু এগুলো এত জামা কাপড় মানে? অথৈ কি বলতে চাইছে বুঝলো রদ্রিক। ও এগিয়ে যায় অথৈয়ের কাছে। অথৈয়ের গালে আলতো স্পর্শ করে বলে, আমাদের বিয়ে যখন হয়েছিল এরপরে থেকে আমি তোমার জন্য নিজে পছন্দ করে এসব কিনেছি। যখনই শপিং মলে যেতাম সেখানে যা পছন্দ হতো তোমার জন্য কিনে নিয়ে আসতাম। এবার বুঝেছো? অথৈ মুচকি হাসলো রদ্রিকের কথায়। লোকটা আসলেই পাগল, না হলে এমন কেউ করে? রদ্রিক সরে আসলেই অথৈ গিয়ে আলমারি থেকে একটা কালো সুতির শাড়ি নিয়ে নেয়। কালো রংটা রদ্রিকের অনেক পছন্দ। অথৈ গিয়ে ফ্রেশ হয়। অজু করে বের হয়ে আসলে রদ্রিকও গিয়ে ফ্রেশ হয়ে অজু করে আসে। তারপর দুজন একসাথে নামাজ পড়ে নেয়। নামাজ পড়া শেষ হতেই অথৈ জায়নামাজ দুটো ভাঁজ করে যথা স্থানে রেখে দেয়। ওর কাজ শেষ হলে রদ্রিক হাত বাড়িয়ে দেয় অথৈয়ের দিকে, আলতো স্বরে বলে, মিসেস আরিহান রদ্রিক মির্জা আমার সাথে জ্যোৎস্নাবিলাস করবেন? অথৈ হাসে ঝলমলে হাসি, হাত বাড়িয়ে আঁকড়ে ধরে রদ্রিকের বাড়িয়ে দেওয়া হাত। বলে, মিস্টার আরিহান মির্জা এমনভাবে ডাকলে কি তাকে মানা করা যায়? রদ্রিক হাসলো। তারপর দুজন চলে গেল বারান্দায়। রদ্রিক গিয়ে দোলনায় বসে পড়লো। পাশে বসলো অথৈ। অথৈ রদ্রিকের কাঁধে মাথা রাখলো। অথৈয়ের দৃষ্টি ওই দূর আকাশের দিকে। আর রদ্রিক, সে তো দেখতে ব্যস্ত, তার
নিজস্ব চাঁদকে। দুজনের মনের মধ্যে প্রখর অনুভূতি দাপাদাপি করছে। রদ্রিকের ঘোর লেগে যাচ্ছে অথয়ের দিকে তাকিয়ে। চাঁদের আলো অথয়ের গায়ে পড়ায় মেয়েটাকে যেন আরো সুন্দর লাগছে, মোহনীয় লাগছে, আবেদনময়ী লাগছে। রদ্রিক হাত বাড়িয়ে অথয়ের উন্মুক্ত কোমর আঁকড়ে ধরে, কাছে টেনে নেয় অথয়কে নিজের। অথয় কেঁপে ওঠে রদ্রিকের ছোঁয়ায়, শিরশির করে ওঠে সর্বাঙ্গ। রদ্রিক অথয়ের গলায় নাক ঘষছে। অথয় হাত বাড়িয়ে রদ্রিকের চুল খামচে ধরে। রদ্রিক ঘোর লাগা গলায় বলে, আমার মন তুমি ছুঁয়ে দেখো না অথই, অনুভব করে দেখো সে আমি কতটা চাই। তোমাকে ভীষণ ভালোবাসি অথই। তুমি কি আমার হবে অথই, সম্পূর্ণ আমার? অথয় জোরে জোরে শ্বাস নিচ্ছে। রদ্রিকের এহেন কথায় লজ্জায় দ্রুত ঘুরে রদ্রিকের দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে, মুখ গুজে দেয় রদ্রিকের বক্ষস্থলে। কয়েক ক্ষিত এভাবেই কেটে যায়। অতঃপর অথয়ের মুখ ধীর স্বরে ভেসে আসে, আমি তো আপনারই রুচি, আমি পুরোটাই আপনার। রদ্রিক হাসি, তৃপ্তির হাসি। অথয়ের সম্মতি পেয়ে 1 সেকেন্ডও দেরি করে না, ঝট করে অথয়কে কোলে তুলে নেয়। অথই দু হাতে গলা জড়িয়ে ধরে রদ্রিকের। অথয়ের সর্বমুখশ্রী লজ্জায় লাল হয়ে আছে। রদ্রিক দুষ্টু হেসে বলে, এত লজ্জা পেও না সুন্দরী, লজ্জা পেলে আর আমার ভালোবাসাটার দ্বিগুণ হয়ে যাবে, তাতে তোমারই কষ্ট হবে। সামলাতে পারবে তো তখন? রদ্রিকের লাগাম ছাড়া কথায় অথয় যে আরো লজ্জায় সাগরে ডুবে গেল। ধ্যাত বলে মুখ লুকালো রদ্রিকের বুকে। রদ্রিক শব্দহীন হাসলো। বিছানার কাছে এসে অথয়কে বিছানায় শুয়ে দিল। তারপর নিজের গায়ের টি শার্টটা খুলে দূরে ছুঁড়ে মারল। নিজেও অথয়ের পাশে শুয়ে পড়ে। তারপর কাত হয়ে তাকায় অথয়ের দিকে। অথয় চোখ বন্ধ করে আসে। রদ্রিক এবার অথয়ের দিকে পুরো ঝুঁকে যায়। অথয়ের গালে আঙ্গুল দ্বারা স্লাইড করতে থাকে। অথয় কেঁপে কেঁপে উঠছে রদ্রিকের স্পর্শে। রদ্রিক নেশালয় কণ্ঠে বলে ওঠে, আমার ভাগ্য সত্যিই অনেক ভালো, আর এই জন্য তোমার মতো একজন জীবন সঙ্গিনীকে আমার জীবনসাথী হিসেবে পেয়েছি। আলহামদুলিল্লাহ, তোমাকে পেয়ে আমি পরিপূর্ণ। ভালোবাসি বউ। অথই ছলছল চোখে তাকায় রদ্রিকের দিকে। এই লোকটা যতবার ভালোবাসি বলে বুকটা কেঁপে ওঠে, সুখে চোখে জল আসে। রদ্রিক অথয়ের অশ্রু ভেজা চোখে চুমু খায়। এরপর কপালে প্রগাঢ় অনুভূতির ঠোঁট ছুঁয়ে দেয়। অথই রদ্রিকের গলা জড়িয়ে ধরে। রদ্রিক তাকায় অথয়ের দিকে। অথই এবার নিজেই এগিয়ে যায় রদ্রিকের দিকে। নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে অধরে অধর মিলিয়ে দেয় রদ্রিকের সাথে। রদ্রিকও প্রিয়তমা স্ত্রীর সাথে ভালোবাসার সাড়া দিতে লাগে। দুটি মন সাথে দুটি দেহ আজ ভালোবাসার বর্ষণে সিক্ত হচ্ছে। এই ভালোবাসা কোনো দিন না কমুক, এভাবেই থাকুক আজীবন। দুজন দুজনকে ভালোবেসে হাতে হাত রেখে সারাটা জীবন পাড়ি দিক। সমাপ্ত। আমাদের গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।